বাংলাদেশ কি তবে এক অনন্ত ট্রমার গোলকধাঁধায় বন্দী? চব্বিশের মহাবিপ্লব, ৩৬ জুলাইয়ের সেই উত্তাল জোয়ার সবকিছু পার হয়ে আজ ২০২৬ সালের এই মধ্য গগনে এসে এক অভিনব শূন্যতা গ্রাস করছে রাষ্ট্রকে। চারদিকে এক থমথমে নীরবতা, অথচ এই নীরবতার ভেতরেই ফুঁসছে এক অলক্ষ্য আগ্নেয়গিরি। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২৪-এর পর থেকে বাংলাদেশের আকাশে বাতাসে এখন দক্ষিণ পন্থার জয়ধ্বনি। কিন্তু এই জোয়ার কি শুধুই পরিবর্তন, নাকি এক নতুন সংকটের পূর্বাভাস? যখন ব্রাহ্মণবাড়িয়ার বুকে সামান্য একটা সিনেমার প্রদর্শনী বন্ধ করতে কয়েক গাড়ি পুলিশ পাঠাতে হয়, তখন স্পষ্ট হয়ে যায় উদারনৈতিক রাজনীতির যে ক্ষুধা এই পলিমাটির মানুষের ছিল, তা পূরণ করতে পারছে না বর্তমানের বড় শক্তিগুলো। দেশের এক বিরাট মধ্যবিত্ত অংশ আজ চরম অস্বস্তি আর হতাশায় নিমজ্জিত। আয়তনে তারা হয়তো ছোট, কিন্তু সমাজ আর মতাদর্শ গঠনে তাদের কণ্ঠস্বরই সবচেয়ে প্রভাবশালী। আজ তারা এক গভীর রাজনৈতিক ও সাংগঠনিক শূন্যতা অনুভব করছে। কিন্তু প্রশ্ন হলো, এই শূন্যতা পূরণ করবে কে? ইতিহাসের রঙ্গমঞ্চে কোনো নিশ্চিত ভরসা নেই যে ২৪-এর ক্ষমতাচ্যুতরা এসে এই শূন্যতা জাদুমন্ত্রে দূর করে দেবে। বরং তাদের ফেরার সামান্যতম গুঞ্জনও ক্ষমতার ভর কেন্দ্রে থাকা শক্তিগুলোকে এক অদ্ভুত দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। ক্ষমতাচ্যুতদের পুনরুত্থানের চেষ্টা মানেই কি এক রক্তক্ষয়ী সংঘাতের পদধ্বনি? অবশ্যই। আর এই সম্ভাব্য সংঘাতের মেঘ দেখে বুক কাঁপছে দেশি বিদেশি লগ্নিকারীদের। বিনিয়োগের বাজারে আজ তীব্র মন্দা। টাকা ঢালতে ভয় পাচ্ছেন পুঁজিপতিরা, কারণ তারা জানেন সংঘাত শুরু হলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আর এই দোদুল্যমান পরিস্থিতিতে বর্তমান শাসক দল কতটা চালকের আসনে থাকবে তা বলা আজ সত্যিই দুষ্কর। পরাজিতদের ফেরার এই আলাপ কি বর্তমান শাসকদের জন্য একটা পাতা ফাঁদ, নাকি এটা সেই রাখাল বালকের বাঘ আসার গল্পের মতো এক মনস্তাত্ত্বিক খেলা? কিন্তু খেলা যাই হোক, বাস্তবতার হাতুড়িটা বড় নির্মম। চলুন নজর দেওয়া যাক সাধারণ মানুষের পকেটের দিকে। বাজেটে করের বোঝা দিন দিন ভারী হচ্ছে, অর্থনীতির পুনর্গঠন থমকে গেছে, আর সবচেয়ে বড় আঘাত জ্বালানি তেলের দফায় দফায় মূল্য বৃদ্ধি। মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। বড় প্রত্যাশাই ডেকে আনে বড় ঝুঁকি। ৩৬ জুলাই বর্তমান শাসকদের কাঁধে যে প্রত্যাশার পাহাড় চাপিয়ে দিয়েছিল, প্রাপ্তির খাতা শূন্য হলে সেই পাহাড় ধসে পড়তে সময় লাগবে না। আর মানুষের এই ক্ষোভের সুযোগ নিতে ক্ষমতাচ্যুতরা যে ওত পেতে বসে নেই, তা কে বলতে পারে? এদেশের মানুষের মন ঠিক এদেশের পলিমাটির মতো। নদী আর বন্যার স্রোতে এই মাটি যেমন সহজে ক্ষয়ে যায়, তেমনি মানুষের মনও এক পলকে দিক পরিবর্তন করে। কিন্তু অতিরিক্ত ইউরিয়া আর সালফার ব্যবহারে এই মাটিতে যেমন অম্লতা বা অ্যাসিডিটি বেড়েছে, তেমনি আমাদের রাজনীতিতেও আজ চরম বিদ্বেষের অম্লতা। এই অম্লতা মাটির অণুজীব মেরে ফেলে আর রাজনীতির জমিন থেকে শুষে নেয় নমনীয়তা। এই বিষাক্ত পরিবেশ থেকে মুক্তির পথ কি ছিল? মনে কি পড়ে বিএনপির সেই ৩৯ পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারের কথা, যার শুরুতেই লেখা ছিল এক ঐতিহাসিক শব্দবন্ধ, ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন। তারেক রহমানের সেই মধ্যপন্থার উপলব্ধি, রাজনীতির জমিনে নমনীয়তা ফিরিয়ে আনার সেই প্রতিশ্রুতি আজ কোথায়? বর্তমান শাসক দল কি সেই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন নিয়ে এগোনোর সাহস দেখাবে, নাকি ক্ষমতার দম্ভে হারিয়ে যাবে সেই বার্তা? বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। বেসরকারি সংস্থার হিসাব খতিয়ান ওলটালে গা শিউরে ওঠে। এই তো গত মে মাসেও দেশের বুক থেকে উদ্ধার হয়েছে ৫৩টি অজ্ঞাতনামা লাশ। বিভিন্ন সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন আরও ৩২ জন মানুষ। তবে কি এই রক্তের দাগ, এই ট্রমার তাড়া থেকে বাংলাদেশের কোনো রেহাই নেই? আমরা কি তবে নিয়তির পরিহাসে বারবার সেই পুরনো বন্দোবস্তেই ফিরে যাব? নতুনদের যদি ভালো পারফরমেন্স না থাকে, তবে পুরনোদের ফেরা ঠেকাবে কে? আজ নাগরিক সমাজ এক অভিনব, অভূতপূর্ব অসহায়ত্বের মুখোমুখি।
ভয়ানক ব্যাপার হলো, আজ দেশে কোনো সহি বা সত্যিকারের বিরোধী দলও নেই। দফায় দফায় তেলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অথচ চারদিক শুনশান, নীরব। কোনো প্রতিবাদ নেই, কোনো মিছিল নেই। এ যেন এক অদ্ভুত স্তব্ধ দুরবস্থা। অর্থনীতির স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই রাজনৈতিক সংঘাত এড়ানোর পথ এখনই খুঁজতে হবে। সংঘাতের আগুন জ্বলে ওঠার আগেই দরকার শান্তি ও ইনসাফের প্রাতিষ্ঠানিক সংস্কার। ঐতিহাসিক অবিচারের ট্রমা থেকে মুক্ত না হলে এই পলিমাটির দেশ বারবার রক্তাক্ত হতেই থাকবে। সময় ফুরিয়ে আসছে। 24-এর চেতনা কি তবে এক অভিনব শূন্যতার অন্ধকারে হারিয়ে যাবে, নাকি এক প্রকৃত হিলিং বা নিরাময়ের দিকে এগোবে বাংলাদেশ?